আজকে আমরা এমন এক জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যেখানে আজ থেকে 7 যুগ পূর্বে কোনো ব্যক্তি জুতা পায়ে কিংবা ছাতা মাথায় দিয়ে হেঁটে যাওয়ার সাহস পেত না। এখানে এমন এক জমিদারের জমিদারিত্ব ছিল ইতিহাসে, যার গল্প এক রহস্যের চাদরে মোড়ানো। এই নিস্তব্ধ দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন এক জমিদারের গল্প যার নামে এই গোটা অঞ্চল কেঁপে উঠত। এই গোটা অঞ্চল তিনি একা হাতে শাসন করত। এই জমিদার বাড়ি অতিক্রম করতে হলে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো। এই সকল নিয়ম মানতে বাধ্য করা হতো। ভুলক্রমে কোনো ব্যক্তি যদি এই নিয়ম অবমাননা করত তাহলে জমিদারের লাঠিয়াল বাহিনী দিয়ে তাদেরকে নির্মমভাবে আঘাত করা হতো। তার জীবনে শুধুই কি ছিল ক্ষমতার গল্প, নাকি ছিল এক হারিয়ে যাওয়া মহত্ব? চলুন জেনে আসি হেমনগরের হেমচন্দ্র চৌধুরীর জীবনের গল্প। আজ আমরা ঢাকা থেকে সোজা চলেছি টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ির উদ্দেশ্যে। যতটা গ্রামের ভেতরে প্রবেশ করছি ততটা পরিবেশ বদলাচ্ছে। এ যেন সোনালী চাদরে মোড়ানো একটি শান্তিপ্রিয় গ্রাম। প্রতিটি গাছ যেন ছায়ার মতো ইতিহাস ধরে রেখেছে। সামনের রাস্তা শেষ পর্যন্ত আমাদের নিয়ে যাবে সেই প্রাচীন জমিদার বাড়ির সামনে। গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গিয়েছি। এই জমিদার বাড়িতে প্রবেশ করেই দেখতে পেলাম বিশাল একটি বড় মাঠ। শুরুতে এই যে দৃষ্টিনন্দন ভবনটি দেখছেন, এটিকে ডাকা হয় পরীর দালান বলে। পূর্বে এই ভবনের উপরে দুটি পরী আকৃতির মূর্তি ছিল, ফলে সময়ের সাথে সাথে এই ভবনটির নাম হয়েছিল পরীর দালান। বর্তমান সেই মূর্তি দুটো আর নেই। 1990 সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন হেমচন্দ্র চৌধুরী। তিনি ছিলেন একজন প্রভাবশালী রাজা। তার বাবা ছিলেন কালীচন্দ্র রায়, যিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং এখানকার জমিদারি অধিগ্রহণ করেছিলেন। হেমচন্দ্র চৌধুরীর ঠাকুরদা অর্থাৎ পদ্মলোচন রায় ছিলেন একজন ভূস্বামী। তিনি 1848 সালে পাথুরিয়া পরগনার জমিদার ভৈরব চন্দ্রের নিকট থেকে 2 আনা জমি বা ভূসম্পত্তি কিনেছিলেন। তার মৃত্যুর পর হেমচন্দ্রের পিতা কালীচন্দ্র রায় 1855 সালে পরগনার বাকি 4 আনা জমি নিলামে ক্রয় করেন। এরপর ধীরে ধীরে চলতে থাকে এখানকার জমিদারিত্ব। বয়সজনিত কারণে কালীচরণ রায়ের মৃত্যু ঘটে। তারপর হেমচন্দ্র রায় মুক্তাগাছা জমিদার সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর সাথে টেক্কা দিয়ে 5 আনা আড়াই গন্ডা ভূসম্পত্তি নিলামে ক্রয় করেন, যার পরিমাণ ছিল প্রায় 85,000 একর। বন্ধুরা, এই ভবন, এই রাজত্ব দেখে বুঝতেই পাচ্ছেন এই হেমচন্দ্র চৌধুরীর কত ক্ষমতা ছিল, কত দাপট ছিল তার এই অঞ্চলে। তিনি একা হাতে এই অঞ্চলের মানুষকে শাসন করতেন। তাহলে বুঝতে পারছেন তিনি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন তিনি। এরপর তিনি পদবি পরিবর্তন করে রায় থেকে হলেন চৌধুরী অর্থাৎ হেমচন্দ্র চৌধুরী। ধীরে ধীরে হেমচন্দ্র চৌধুরীর জমিদারিত্ব আমবাড়িয়া থেকে উত্তর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় প্রায় 4 লক্ষ একরে প্রসারিত হয়। এই যে দেখুন, এই জমিদার বাড়ির বিশাল একটি বাগান দেখুন। আর এই যে দেখুন, এই যে আমার পেছনের এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন কত বছরের প্রাচীন। এই বাড়িগুলোর ভেতর তো আমি আপনাদেরকে যা দেখালাম অল্প কিছু দেখিয়েছি, আমি আরও আপনাদের দেখাবো। তো এই যে আমি বাইরের দিকে চলে এসেছি। এই যে দেখুন, এই বিশাল বিশাল বাড়ি সে সময় তৈরি করেছিলেন হেমচন্দ্র চৌধুরী। আর তিনি পুরো এই অঞ্চল একা হাতে নিজে শাসন করেছিলেন। এই বাড়ির সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি যেতে হতো তাহলে মাথা নিচু করে, জুতা খুলে অর্থাৎ খালি পায়ে এবং ছাতা মাথায় দিয়ে কেউ যেতে পারতো না এই বাড়ির সামনে দিয়ে। এই বাড়ির ভেতরে জল নিষ্কাশনের জন্য একাধিক কূপ খনন করা হয়েছিল। কালের বিবর্তে এই ধ্বংস স্তূপের সাথে এই কূপগুলোই আজ পড়ে আছে এখানে।
বন্ধুরা, এই হেমচন্দ্র চৌধুরী নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছি আমি জেনেছি তিনি শিক্ষা অনুরাগী ছিলেন। তিনি শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। এই ভবনের নির্মাণ কাজে শুধু কলকাতা নয় বরং দিল্লি থেকে সুদক্ষ কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছিল। 60 একর জায়গার উপরে শতাধিক কক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরিদালান বলে। ইতিহাসে অন্য সব জমিদারদের মতো তিনিও ছিলেন অত্যাচারী। তার এলাকার মানুষকে তিনি একা হাতে কঠোরভাবে শাসন করতেন। জমিদার বাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো। এ সকল নিয়ম বাধ্য করা হতো তাদেরকে। জমিদার আমলে এখানে ছিল চিড়িয়াখানা, পূজা মণ্ডপ, হাতিশালা ও ফুলের বাগান। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন চলে এলাম এই বাড়ির একদমই মধ্যে, উঠানের মাঝখানে। এটি এই ঘরের উঠান। এই যে দেখুন, এখান থেকে প্রকৃত সব ভবনগুলো ভালোভাবে দেখা যায়। এই যে দেখুন, আর এই ভবনটি দেখুন শ্যাওলা জমে গিয়েছে। এই ভবনগুলো আসলে সংস্কারের দরকার ছিল। এগুলো সংস্কার না করার ফলে এগুলো আরও ধসে যাচ্ছে, আরও নষ্ট হয়ে গিয়েছে। এই বাড়ির সামনে একটি দ্বিতল বিশিষ্ট নাটঘর ছিল, যেখানে কলকাতা থেকে শিল্পীরা এসে নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। হেমচন্দ্র চৌধুরী ও তার বংশধররা ছিল উদার সংস্কৃতিমনা। তাদের নাটঘরে সে যুগে নামি দামি শিল্পীরা অভিনয় করত। দুর্গা পূজার সময় হতো যাত্রাপালা, রাজবাড়ির সামনে বসত কীর্তনের আসর। তবে মুসলিম ও নিচু জাতের হিন্দুদের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। বন্ধুরা, খুব সুন্দর একটি জিনিস দেখলাম। দেখুন, এখানে সিস্টেমটা এমনভাবে করা হয়েছে, মানে আপনি এই দুইটা যে এই দেয়ালের এই দিক দিয়ে গেলে আপনি আর একদিকে যেতে পারবেন, আর এই দিক দিয়ে গেলে আপনি এই পাশের দিকে যেতে পারবেন। এই যে দেখুন, এই যে এই দিক দিয়ে যদি যান তাহলে আপনি এই 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 ভবনের এই দিকে যেতে পারবেন, আর এই দিক দিয়ে যদি যান তাহলে এই দিকে যেতে পারবেন। ইতিহাস থেকে জানা যায় হেমচন্দ্র চৌধুরী 1880 সালে মধুপুর উপজেলার আমবাড়িয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। তিনি সেখান থেকে জমিদারি পরিচালনা কাজ শুরু করেন। সুবর্ণখালী ছিল একটি বিশাল নদী বন্দর, যেখানে যমুনা নদীর তীর থেকে সরাসরি আসাম ও কলকাতার সাথে স্টিমার সার্ভিস চালু ছিল। জমিদার হেমচন্দ্র চৌধুরী সেই সুবিধা কাজে লাগিয়ে জমজমাটপূর্ণ ব্যবসা শুরু করেন। 19বিংশ শতাব্দীর শেষের ভাগে যমুনার করাল গ্রাসে বিলীন হয়ে যায় সুবর্ণখালী বন্দর। সেই সাথে বিলীন হয়ে যায় হেমচন্দ্র চৌধুরীর রাজবাড়ি। সুবর্ণখালীর ঐতিহ্য হারিয়ে আজ সোনাইমুর বা সোনাইমুখী নাম ধারণ করে টিকে আছে। হেমচন্দ্র চৌধুরী কঠোর জমিদার হলেও তার অবদানের কোনো কমতি ছিল না। এটি আটকে দেওয়া হয়েছে। আসলে পূর্বে এটিকে সরকার অধিগ্রহণ করে ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহার করছিলেন। সেই ফলে এই কলেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে বড় বড় কক্ষগুলোকে মাঝখান থেকে পাঁচিল দিয়ে 2-3টা করে ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছিল। সেই ভবনগুলো এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে, কিন্তু তিনি সহ কয়েকজন হিন্দু জমিদারের উদ্যোগে ও প্রচেষ্টায় 1905 সালে ময়মনসিংহ হতে জগন্নাথ ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হয়, যা রেল ও স্টিমার যোগে ঢাকার সাথে কলকাতার যোগাযোগকে আরো সহজ করে তোলে। হেমচন্দ্র চৌধুরী দানবীর ও শিক্ষা অনুরাগী ছিলেন। তিনি 1900 সালে তার মাতার নামে 20 একর জমির উপরে হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। ময়মনসিংহ পুরাতন হাসপাতালের সৌধ নির্মাণে, পিংনাই দাতব্য চিকিৎসালয়, গোপালপুর বালিকা বিদ্যালয় এবং বরিশাল মুখ ও বোধি বিদ্যালয়ের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দান করেছিলেন। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে তিনি একা হাতে সাহায্য করতেন। তার মুখের উপরে কথা বলার মতো কোনো ব্যক্তি ছিল না এই অঞ্চলে। তারপরেও এত কিছুর পরেও তার সেই জমিদারিত্ব আজকে আর নেই। তাকেও সেই রাতের অন্ধকারে পালিয়ে চলে যেতে হয়। বন্ধুরা, 1995 সালে এই হেমচন্দ্র রায় চৌধুরী মৃত্যুবরণ করেন কাশীতেই। এই কাশীতে মারা যান এবং তার মৃত্যুর পূর্বে তার বয়স ছিল 95 বছর। আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠাতায় শিলালিপিতে 10 জন দাতার মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন হেমচন্দ্র চৌধুরী।
তিনি প্রজা সাধারণের জন্য পানি জল সুবিধার্থে রাস্তার মোড়ে মোড়ে কূপ ও বহু সংখ্যক পুকুর খনন করেছিলেন। প্রজাদের সুখ ও দুঃখে পাশে থাকার নানা কাহিনী লোকমুখে প্রচালিত আছে। হেমনগরে তিনি স্থাপন করেছিলেন হরদুর্গা দাতব্য চিকিৎসালয়। ম্যালেরিয়া স্বর্গরাজ্য বলে কথিত এই অঞ্চলে তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে ডাকঘর মারফত মাসিক 15 পাউন্ড কুনলিন ঔষধ বিতরণ করেছিলেন। হেমনগর, গোপালপুর, আমবাড়িয়া সড়কও নির্মাণ তিনি করেছিলেন। রাজবাড়ির উত্তর পূর্ব দিকে সড়কের ত্রিমোহনায় লোহার ব্রিজ স্থাপন করেছিলেন। এত কিছু করার পরেও কিভাবে তার পতন ঘটেছিল? জানা যায় ভোটাভুটির জয় পরাজয় নিয়ে তৎকালীন কৃষি নেতা হাতেম আলী খানের সাথে জমিদার পরিবারের বিরোধ সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, আমি এখন যে জায়গাতে প্রবেশ করেছি এই জায়গাটি কোনোভাবেই ভালো না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেশা করে। এখানে এই যে দেখুন, অনেকে স্মৃতিচারণে হেমচন্দ্র চৌধুরীর প্রজা নিপীড়নের চিহ্ন পাওয়া যায়, বিশেষ করে মুসলিমদের উপর। এছাড়াও রাজবাড়ির পূর্ব পাশে সড়ক দিয়ে জমিদারের লাঠিয়ালরা ছাতা মাথায় ও জুতা পায়ে হেঁটে যেতে দিত না। লাঠিয়ালরা শাস্তি দিতেন এবং অতিরিক্ত প্রভু ভক্তি দেখাতে বাড়াবাড়ি করতেন, যা প্রজাদের মনে অসন্তোষ ও প্রতিহিংসতা সৃষ্টি করেছিল। হেমচন্দ্র চৌধুরী 1925 সালে কাশীতে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল 92 বছর। এই জমিদার বাড়ির মূল ভবনটি বর্তমান হেমনগর কলেজ হয়েছে। আজকে এখানে নেই সেই হেমবাবুর জমিদারিত্ব, পড়ে আছে তার হাতে গড়া এই রাজকীয় রাজপ্রাসাদের ধ্বংস স্তূপ। এই পৃথিবীর অনেক মহৎ মহৎ কাজ হয়েছে খারাপ মানুষের হাত ধরে, কিন্তু সামাজিক কাজে তার রেখে যাওয়া এই অবদানের সঠিক মূল্য পেয়েছেন কি? তার এই বিরাট অবদানের কথা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কি? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতাম নাকি এই বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। এটা তো মনে করেন যে একটা জমিদারের কাছে গেতে হইলেও পরে একটা মুরব্বীর কাছে যাইতে হইলে তাকে সম্মান দেওয়া যাইতে হয় না। এরকম তারা আসলে দেশ শাসন করছে তারা, তাহলে তাদের কাছে জুতা পায়ে ওইখানে গেলে পরে তাদের সম্মান থাকে না। তো এই কারণে জুতা খুলে গেছে, ছাতি চাপাইয়া গেছে। তাদের যে সম্মানটাকে এই সম্মান তারা দিছে। এই জন্যই মনে করেন যে এখন ওই সমস্ত লোকেরা বলে, এখনকার লোকে বলে একটু বানাই বলে বেশি, জুতা পায়ে দিয়ে যাইতে দেয় নাই, ছাতি মরে দিয়ে যাইতে দেয় নাই, অত্যাচার করছে, হ্যান্ড করছে, ত্যান করছে। এটা আমার বাপ দাদা বা আমার মাটা যারা ছিল তারা জমিদারদের সাথে উঠা বসা করছে, কিন্তু তাদের মুখে তো আমরা কোনোদিন শুনি নাই যে তারা এই সমস্ত প্রজাদের সাথে খারাপ ব্যবহার করছে। এটা এই যুগের মানুষে বানিয়ে বানিয়ে বলতেছে। তার কারণ এইখানে তো খালি জমিদার না, সারা বাংলাদেশি জমিদাররা দেশ শাসন করছে। এটা তাদের ভাগ ভাগ ছিল, এটা আমরাও শুনি নাই। কিন্তু এই যে এই যুগের পোলাপান বা যারা আসছে লোকজন, তারাই বলতেছে অত্যাচার করছে, হ্যান করছে, ত্যান করছে, এগুলো আমরা শুনছি, তাই বললাম। এই দেশে যদি মনে করেন যে জমিদাররা যদি এই প্রজাই যদি না দেখতে পারতো, তাহলে জমিদারের যে আপনার যে সমস্ত প্রজা পালছে তাদের জমি তারা আবাদ করে খাও গা, আমাদের খাজনাপাতি দিও তোমরা, এগুলো তো জমিদাররা দিচ্ছে, তারা আবাদ করে খাইছে। তাহলে প্রজারা তাদের খাজনা দিতে আসলে পরে তাহলে জমিদারের সম্মান দিয়েই আসতে হয়েছে। এখন আমি যতটুকু বুঝি এইটুকুই, আমার বাড়ির মুরব্বী যদি থাকে তখন তো এই একটা গ্রাম মিলে একটা মাতবর ছিল। এখন ওই মাতবরের কাছে যাইতে হইলে পরে তাহলে তার কাছে একটু সম্মান দিয়ে যাইতে হবে। আর তারা এই এলাকা শাসন করছে, তারা একটা জমিদার, হ্যাঁ, তাদের কাছে তো স্বাভাবিক এটা জুতা বা সাথে মুড়ে দিয়ে গেলে পরে তাদের সম্মান করা হয় না, বেসম্মানই হয়। এই জন্যই তারা প্রজারা তাদের দিক সম্মান করছে, এতে তো কোনো দোষ নেই। তাহলে জমিদার ভালো ছিল না? হ্যাঁ, আমরা শুনছি আর কি। জমিদারে আপনি আমার আম্মার সাথে জমিদারের মেয়ের সাথে একখানে আমার মাম্মা সাথে খেলাধুলা করছে অনেক দিন আগে, মনে করেন যে হ্যাঁ তাও তো প্রায় 40 বছর আগের কথা। জমিদারের বড় ছেলে আসছিল, নাতনি,
এখনো ওরা আসে এখানে? আসছিল, ওই জমিদারের বড় নাতনি এখানে আসছিল, ওই পুকুর ঘাটে ওইখানে আইসা তারা এই বেড়াই ঘুরাইয়া বা এখান থেকে এক পলিথিন মাটি নিয়ে গেল, পলিথিনের ভিতরে মাটি নিয়ে গেল। তারপরে আমার আম্মা শুনছে যে জমিদারের বড় নাতনি আইছে, পরে আমার আম্মা আসলো, আইসা মানে ডাইরেক্ট বলল, আপনি অমুকের, ওর মায়ের নাম ধরে বলতেছে, আপনি অমুকের ছেলে, ডাইরেক্ট। তখন ওই জমিদারের নাতনি চিন্তা করলো যে আমার মায়ের নাম এই মুরব্বী বলল। তখনই মনে করেন তার মায়ের কাছে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে, আম্মা তোমার নাম ধরে একটা মহিলা আইসেই বললো তুমি অমুকের ছেলে। তখন তার মা বলতেছে যে তুমি জিজ্ঞেস করো তার নাম কি, বিমলা। হ্যাঁ, তখন জমিদারের ছেলে এখানে জিজ্ঞেস করতেছে আমার আম্মারে, বলতেছে আপনার নাম কি, বিমলা? কয় হ। তো তখন ওই যে তার মার সাথে আর আমার মার সাথে ওই মোবাইলে কথা শুরু আরম্ভ হলো। হ্যাঁ, আমরা শুনলাম এখানে দাঁড়াই থেকে। আমার আম্মা বলতেছে যে আপনি তাহলে এখনও বেঁচে আছেন? এখন তার আম্মাও বলতেছে যে তুমিও এখনও বেঁচে আছো? হ্যাঁ, কয় হ্যাঁ আছি। তখন ওই যে তার ছেলে আমার মার ছবি উঠাই নিয়ে গেল। তারপর আমার মারে মনে করেন অনেকটা আর কি দোয়া টোয়া করলো আর কি, যে মুরব্বী হিসাবে, মা হিসাবে তার যতটুকু সম্মান করা দরকার কইরা। পরে তারা ঘন্টা 2 ছিল আর কি, তারপর চলে গেল। আচ্ছা, ওরা আসলে কি এই সম্পত্তি ফিরে পাবে না? না, ওরা দাবি করে না। যদি দাবি করে ওরা কি পাবে এই জায়গা? এখন পাবো কিনা তাও আমরা সঠিক জানি না। সে তো সরকার অধিগ্রহণ করে নিয়েছে, এ তো পাবে না। না, পাবো না। এটা বাংলাদেশে যতগুলো জমিদারের জায়গায় আছে তারাও চায় না, আর সরকারও এগুলা দিব না আর কি। তবে না দেবেন কি করব, তারা দাবি করছিল এটা। এই জমিদাররা নাতনি এসে বলছিল এখানে যে এখানে আমার দাদুর নাম যে হেমচৌধুরী, হ্যাঁ, এটা এখানে আমরা লেখা থাকবো, আপনাদের তার বিনিময়ে আমরা কিছু করে দেব, এটা তারা বলে গেছিল। কিন্তু এখন তারা রাজি হয়েছে কিনা তা জানি না। মানে নামটা দিয়ে দেয়নি সাইনবোর্ডে, তাই না? হ্যাঁ, এটা যে নাম আসলে হেমচন্দ্র, হেমবাবু ছিল। তো তারা বলছিল যে আমরা কিছু কইরা দেবো, কিন্তু নামটা আমাদের থাকবো, যাতে মানে চিরদিনের জন্য আমার নামটা যেন বেঁচে থাকে। তার কারণ এত বড় একটা সম্পদ এরা ছেড়ে দিল, কলেজের কমিটি বা কলেজের প্রিন্সিপাল এরাও ছেড়ে দিল। যদি সরকারের কাছে যদি লেখালেখি করতো তাইলে হয়তো সরকার এটা একটা ভূমিকা নিত, কিন্তু তারাও লেখালেখি করে নাই। যার কারণে এই সমস্ত বিল্ডিংয়ের জানলা দরজা যে সমস্ত শিকগুলো ছিল, এখানে মনে করেন যে অনেক দামি দামি জিনিস ছিল, আসবাবপত্র যেসব সেই সময় অনেক জিনিস ছিল, দামি দামি ছিল, দেখার মতন জিনিস ছিল অনেক। মস্কা টস্কা এখানটা ফুল টুল অনেক ছিল। মনে করেন অনেক দূরের থেকে একটা লাইট মারতো, মনে করেন যে রাত্রিবেলায় বা দিনও লাইট মারতো, মানে যে আপনার এই যে সমস্ত কাজগুলা ছিল যে আপনার কড়িগুলা, শ্বেত পাথরের মতো চকচক, এগুলা তো এখন পড়ে গেছে গা। ওই সামনে যে একটা মন্দির আছে, ওইখানে আছে কিছুটা, ওইটা মন্দির ছিল, ওদের পূজা করতো। উনি চলে গেল কেন? কারণটা কি মূলত? উনি তো ভালোই ছিল, উনি নাকি স্কুল, রাস্তাঘাট, রেলঘাট সব করে দিয়েছিল। এটা তো মনে করেন যে আমরা যা শুনছি আর কি, যে এই দেশটা মনে করেন যে আগে পূর্ব ভারত ছিল, অবিভক্ত ভারত ছিল। তারপরে যখন আবার পাকিস্তান হইল, পাকিস্তান ভাগ হয়ে গেল, ওইটা ভাগ হয়ে গেল গা, তখন তারা এই দেশ থেকে চলে গেল। তারা থাকলো না এই কারণে যে ওদের কাছে তো মনে করেন জ্যোতিষী থাকে, 50 বছর আগে কী হবো আর 50 বছর পরে কী হবো, তারা জ্যোতিষী করে গেলে দেখছে। দেখার পরে মনে করেন যে তারা বলছে যে না, এই দেশ আমাদের থাকা সম্ভব না। কিসের জন্য? এখানে ওই যে হেমবাবু ওই গোসল করার জন্য ওই যে বড় পুকুরটা সামনে, ওইখানে মনে করেন যে গোসল করতো প্রতিদিন সকালে। এক রাজনীতি করতো, এক নেতা, সে নাকি ওই মসজিদের ওইখানে গরু জবাই করছিল। গরু জবাই করে ওই পুকুরে ধুইতেছিল।
তো হেমবাবুর পুকুরে। হ্যাঁ হ্যাঁ, এই জমিদারের পুকুরে। তো হেমবাবু আবার গোসল করার জন্য গেছে, গেলে পরে তার চোখে ওইটা পড়ছে। তো গরু জব করছে, কইরা গরু ধুইতেছে। ওনার নাম হাতেম ছিল না? হাতেম নামে যে রাজনীতি করতো, ওই যে ই ছিল নাম, হাতেম আলী খান নাকি? হাতেম খা। হ্যাঁ, হাতেম খা, হ্যাঁ হাতেম খা, হাতেম খা ছিল। ওই হাতেম খা গরু জবাই করে ধুইতেছিল। পরে জমিদার দেখছে, দেখে মনে করেন আর গোসল করে নাই, না করে আইসা উঠছে। আইসা পইরা মনে করেন যে হয়তো তাদের ফ্যামিলি টেমিলির সবাদের কাছেই আলাপ আলোচনা করছে যে না আর এই দেশে থাকা যাবে না, আজকে আমাদের পুকুরে গোসল করি, তারা গরু জবাই করতেছে, কইরা হেরে ধুইতেছে, কালকে আমাদের ইজ্জতের উপরে আক্রমণ করতে পারে। কাজে তখন তো মনে করেন যে ইজ্জতের দাম তো সবসময় দিছে। এখন তো হয়তো বাংলাদেশ হয়েছে, এখন ইজ্জতের কোনো চাইনার দামও নাই। এখানে পুঁটি মাছের নাগাল। আগে আমরা ওই 2 আনা 4 পয়সা করে যে পুঁটি মাছের ভাগা কিনছি, ইজ্জত এরকম ভাগাই হইতেছে, এখন বিক্রি হইতেছে এখানে। এখন এই জমিদার বাড়িতে যে সমস্ত ইজ্জত এখানে এটা আর কি বলবো, এটা বলার কিছু নেই। হ্যাঁ, এইখানে এই বিল্ডিং অনেক লোকজন আসে, ভালো ভালো মেয়ে নিয়ে আসে আইনা এরকম এখন বর্তমান কাজে। এখন মনে করেন যে এগুলা বললে লাভ নাই, মানে বর্তমান এই বাড়িতে বাজে কাজে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আমার হিসাবে এখন তারা যে চলে গেছে এটা আসলে ভালো করছে কিসের জন্য, তা না হইলেও পরে মনে করেন যে এই বাঙালি তো ভালো না, বাঙালি ভালো না। তার কারণ রাস্তাতে একটা মেয়ে গেলে পরে, ভালো একটা মেয়ে গেলে পরে দেখে বলবো সালামা। আর তাদের ফ্যামিলি তো তারা আরও রূপসী ছিল। হিন্দু ঘরের সন্তান যারা ছিল তাদের এটা পুরীর বাচ্চার মতন ছিল চেহারা। এগুলা দেখে এই যুগের মানুষ, বাংলাদেশের মানুষ এগুলা দেখে তো ওরা এটা সহ্য করতে পারতো না, একটা অঘটন ঘটে যেতে পারতো একটা। হ্যাঁ, এই জন্য তারা ওই ইজ্জতের দাম দিছে, ইজ্জতের দিক তাকাইয়াই তারা দেশ ছেড়ে চলে গেছে। বঙ্গভঙ্গ তাদের তো ভালো না। যে হাতেম খার কথা বললেন, যে তখন হাতেম খা আসলে রাজনীতি করছে কুরের ঘর মার্কা। হ্যাঁ, কিন্তু সে কী করছে, এই জমিদারদের তারা এসেরা ওই জমিদারের জায়গা একটা দখল করছে। ওই যে ওইখানে ওই পাশে একটা গার্লস স্কুল আছে, ওই গার্লস স্কুলের পাশেই পশ্চিম পাশে যে জমিদারদের জায়গা, ওটা জমিদারের মেয়ের জামাইয়ের বাসা ছিল, ওইটা দখল করছে তারা। মনে করেন যে এই যে তার 4টা মেয়ে বাড়ি আসছিল, 4টা মেয়ের বাড়ি ওইখান থেকে মনে করেন পিছনে বা সামনে 2টা করে পুকুর আসছিল, মাঝখানে বিল্ডিং ছিল, ওইগুলা বাসা দখল করছে। কিসের রাজনীতি করবো এগুলা আমরাই দেখছি তো। কুরের ঘর মার্কা তখন সব সোনের ঘর ছিল, টিনের ঘর ছিলই না, হঠাৎ করে একটা হয়ে পাওয়া গেছে। এখান থেকে শুরু হয়, এই যে এইখান থেকে বাউন্ডারির সাথে এইখানেই একটা পুকুর, এটার পরে এইখান থেকে শুরু একেবারে ওই বাজার পর্যন্ত, সামনে পিছে 2টা করে পুকুর। এগুলা ওই যে জমিদার মেয়ে বা ওদের শরিক ভাগি এরা থাকতো, আমরাও থাকতাছি জমিদারের জায়গায়, আমরাও থাকতাছি। যে যত যা বাড়িঘর যা দেখতেছেন, তো পরবর্তীতে যদি সরকার তুলে দেয় ওই জায়গা থেকে, কিছু করার নেই। সরকার যদি কোনো কিছু করে তাহলে এগুলো উঠে যেতে হবে। হ্যাঁ, এগুলো তো মনে করেন যে কাছারি থেকে লিস্ট নিচ্ছে, পত্তন নিয়ে থাকতেছে। এতে বলতে পারতেছে না যে এটা আমার বাপের সম্পদ, কেউ বলতে পারবো না। এই যে যত বাড়িঘর যা দেখতেছে সব 2 সাইড মিলা মনে করেন যে চতুর্পাশে যত বাড়িঘর হেমনগর দেখতেছেন, এগুলো সব জমিদারদের জায়গা। আর এভাবেই বিলুপ্ত হয়ে যায় এই জমিদার পরিবার এবং এই জমিদারের গল্প।